আওয়ামী লীগকে যদি নির্বাচন করার অংশগ্রহণ করতে না দেয়, তাহলে অগণতান্ত্রিক পন্থায় 106 ধারাকে বিতর্কিত করে বা পাশ কাটিয়ে এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্তকে যখন প্রধান বিচারপতি কিংবা আরো ইকবাল রহিম সহ বিচারপতিরা সেনা হেফাজতে, তখন তাদেরকে দিয়ে স্বাক্ষরিত ওই অ্যাপিলেট ডিভিশনের বৈধতা কিন্তু ফাঁসির কাঠগড়া পর্যন্ত পৌঁছে যেতে পারে। আমাদের এই লক্ষ লক্ষ নেতা কর্মী ঘর ছাড়া, দেশের বাইরে কিন্তু খুব বেশি নেতা নাই। আমি সারা পৃথিবী জুড়ে আমি যদি খুব জোর করে বলতে পারি, খুব বেশি হলে 2000, ম্যাক্সিমাম আমি যে কাউকে হিসাব দিয়ে বলতে পারবো। আর জেলখানায় আছে কয়েক হাজার। এর বাইরে কিন্তু সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশেই আছে। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়া সেটা বাংলাদেশে চলবে না। এর ইতিহাস কিন্তু শুনলাম যে নির্বাচন নাকি আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হবে। এটা বিএনপি 96 এর 15 ফেব্রুয়ারিতে করেছিল, তারা বুঝেছে কতদিন ক্ষমতায় থাকা যায়। এটা জেনারেল এরশাদ 88 করেছিল, তিনি জানেন কতদিন ক্ষমতায় থাকা যায়। আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেলে দেশটা ভালো চলতো। আওয়ামী লীগকে তো ধ্বংস করার চেষ্টা হচ্ছে, কিন্তু দেশটা কি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে? দেশটা কি আন্তর্জাতিক ভাবে কোনো সম্মান পেয়েছে? দেশটা কি উন্নয়নের কোনো অবস্থান দেখাতে পেরেছে এই 14 মাসে? এই ডক্টর ইউনূস যে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সেই লোকটি বর্তমান ক্ষমতায় থেকে তার সাম্রাজ্য বৃদ্ধি করার চেষ্টা করছে, তার ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করছে, সাথে সাথে করিডোর দিয়ে, বন্দর দিয়ে, সেন্ট মার্টিন দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের অর্জনগুলোকে যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিদেশি ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনে যেভাবে দেশ ছাড়া করেছে, এটা শুধু বাংলাদেশে না, এটা নেপালও হয়েছে, শ্রীলঙ্কাতেও হয়েছে। কিন্তু তার পরবর্তীকালে কি বাংলাদেশ আমরা পেয়েছি? যে বাংলাদেশটি আমরা পেয়েছি গত 14.5 মাসে, সেই বাংলাটি হচ্ছে মব সন্ত্রাসের শিকার একটি বাংলাদেশ। যে বাংলাদেশি আমরা পেয়েছি সেটি কমপক্ষে 637 জন মানুষকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছে বিনা বিচারে। যে দেশটি আমরা পেয়েছি যে 14 মাসে 213 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, ডকুমেন্টেড প্রমাণ সহ কথা বলছি। বাংলাদেশের অতীত ইতিহাসে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা থাকাও এত বড় অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠেনি। 74 জন মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মধ্যে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। 22 জন আওয়ামী লীগ নেতা কর্মী জেলের মধ্যে বিনা বিচারে, বিনা চিকিৎসায় তাদেরকে জীবন দিতে হয়েছে অত্যাচারে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে 4200-রও বেশি আক্রমণ হয়েছে এই সময়টিতে। শত শত মাজার ভেঙে দেওয়া হয়েছে, মন্দিরে আক্রমণ করা হয়েছে। 2024-এ 25শে ডিসেম্বর 17টি খ্রিস্টান ধর্মীয় চার্চের উপর আক্রমণ করা হয়েছে। 300 জন জঙ্গিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 500 থানায় আক্রমণ করা হয়েছে। 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে। 182 জন পুলিশ অফিসার এখনো মিসিং আছে। 9000-এর বেশি অস্ত্র লুট করে নিয়ে গেছে, যেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। অপারেশন ডেভিল হান্ট এবং অন্যান্য অপারেশনে এবং গ্রেপ্তারে গত অগাস্ট থেকে 24 অগাস্ট থেকে 25 মে পর্যন্ত 3,59,000-এরও বেশি মানুষকে অনেককে বিনা ওয়ারেন্টে, অনেককে বিনা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মী। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটা পায়তারা চলছে। বাংলাদেশের ছাত্রদের শিক্ষা জীবন একটি হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এবার তো পাশের হাট দেখেছেন, সেটা নয় বাদই দিলাম, সেটা তো 2 লক্ষেরও বেশি ছাত্র ছাত্রী যাদের সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাথে সম্পর্ক থাকার কারণে তারা পরীক্ষা দিতে পারছে না, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, মব লিঞ্চিং এর ভয়ে, মব ভায়োলেন্সের ভয়ে, অথবা পিটিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিভিন্ন পেশাজীবীদের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী থেকে শুরু করে
অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। 780 জনের মতো আইনজীবীকে হত্যা মামলা দেওয়া হয়েছে। 84 জন আইনজীবীকে একদিনে জেলে নেওয়া হয়েছে। এভাবে যদি আমি ফিরিস্তি টানতে থাকি তাহলে দেখবেন বিচারহীনতার সংস্কৃতি। 121 জন এমপি জেলে আছেন, তাদের মধ্যে একজন মারা গেছেন হাত করা পড়ে, আর 7 জন তারা জামিনে আছেন। বাকি 15 জন সহ বাকি এমপিরা 14 মাসে বিনা বিচারে বিনা জামিনে অধিকাংশ মিথ্যা মামলায় অথবা সত্য মামলা কিন্তু মিথ্যা অপরাধী হিসেবে তারা বন্দী আছেন, তাদের কোনো জামিন হচ্ছে না। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে জেলে পুরে রাখা হয়েছে। আমরা তো ভেবেছিলাম, আপনার কথাও মনে হলো যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেলে দেশটা ভালো চলতো। তা আওয়ামী লীগকে তো ধ্বংস করার চেষ্টা হচ্ছে, কিন্তু দেশটা কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে? দেশটা কি আন্তর্জাতিকভাবে কোনো সম্মান পেয়েছে? দেশটা কি উন্নয়নের কোনো অবস্থান দেখাতে পেরেছে এই 14 মাসে? দেশে কি দুর্নীতি কমে গেছে না চাঁদাবাজি বেড়ে গেছে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলে দেশে আগে চাঁদাবাজি ছিল, এখন যেটি চলছে সেটি হচ্ছে লুণ্ঠন। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক পন্থায় ফিরে আসতে হবে। বাংলাদেশের একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে খারাপ সময় বঙ্গবন্ধু নৃশংসভাবে নিহত হওয়ার 4 বছর পরে 1979 সনে একটি নির্বাচন হয়েছিল জিয়াউর রহমানের সময়। সেই নির্বাচনেও আওয়ামী লীগ 25% ভোট পেয়েছিল সবচেয়ে খারাপ সময়টিতে। আমি একটু আগে উল্লেখ করেছি 2008 সালের নির্বাচনে 48% বেশি ভোট পেয়েছে। যে দলটির জনপ্রিয়তা 40% উপরে সব সময় বাংলাদেশে, সেই দলটি বা তার সমর্থকদের বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক পন্থায় সফল হতে পারে না। বর্তমান সরকারের যারা চালাচ্ছে তাদের একজন উপদেষ্টাই আরেকজন উপদেষ্টাকে বলছে, কিংবা একজন বিদায়ী উপদেষ্টা তার কলিগদের বলছে যে তারা দুর্নীতিতে নিমজ্জিত। এই কথাগুলো ঘুরে আসছে, দেখছি উপদেষ্টাদের এপিএসরা 17 কোটি টাকার দুর্নীতি করেছে। আমাদের সময় দুর্নীতি হয়েছে, ডেফিনেটলি আমরা দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, কোনো সন্দেহ নাই। 15 বছরে যতটুকু হয়েছে সেই তুলনায় 14 মাসে যতটুকু বেশি হয়েছে, সেটাকে আপনাকে খুশি করার জন্য বলিনি, সত্য কথা বলতে হবে। কিন্তু তার অর্থ এটা হচ্ছে এই 14 মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেই 14 মাসের ঘটনাগুলোর বিচারে আসতে হবে। একটা কথা শুধু বলি, যিনি প্রধান উপদেষ্টা অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, যখন ডক্টর ইউনূস ক্ষমতা নেন, 8 তারিখে যখন 5 তারিখে শুনলাম, 6 তারিখে শুনলাম উনি ক্ষমতা নিচ্ছেন, 8 তারিখে শুনলাম উনি ক্ষমতা নিয়েছেন, বাংলাদেশের মানুষ আশা করেছিল, যদিও উনি নোবেল পেয়েছেন শান্তিতে, কোন শান্তিতে, কার শান্তিতে আমরা এখনো জানি না, কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ আশা করেছিল তিনি অন্তত দেশকে যেভাবে আওয়ামী লীগ চালাচ্ছিল তার চেয়ে অনেক ভালো চালাবেন বলে মানুষের একটা ধারণা ছিল। কিন্তু মানুষের সেই ধারণাটি 3 মাসের মধ্যেই সেই ধারণাটি ধীরে ধীরে ফেড হয়ে যেতে শুরু করে। এবং এরপরে এখন যেটি দেখতে পাচ্ছি, মানুষ এখন মনে মনে বলছে তুই কবে যাবি। এই ডক্টর ইউনূস তার যতগুলো মামলা ছিল আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে সেগুলো থেকে মুক্ত হয়েছেন। এই ডক্টর ইউনূস গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা তিনি মাপ নিয়েছেন, কোর্টের মামলা হয়েছিল। ঠিক আছে, গ্রামীণ ব্যাংকের 25% ছিল শেয়ার ছিল সরকারের, সেটাতে 10% নামিয়ে এনে 15% নিয়েছেন, যেটার বাৎসরিক আয় 1600 কোটি টাকার মতো। এই 15% কথা বলছি। বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের 2029 অর্থাৎ এখন থেকে পরবর্তী 5 বছরের জন্য শুল্কমুক্ত হিসেবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। স্টার্লিং দেশের সাথে ব্যবসা করার কথা, সেটা গ্রামীণ ব্যাংকের সাথে ব্যবসার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। আদম ব্যবসা বা আদম পাচার বা ম্যান পাওয়ার বিজনেসের একটি লাইসেন্স সেটি তিনিই পেয়েছেন, গ্রামীণ, হ্যাঁ তিনি পেয়েছেন। এবং তার প্রতিষ্ঠান বাংলাদেশে এই যে ইউনিভার্সিটি একটাই পারমিশন পেয়েছে, সেটিও তার ইউনিভার্সিটি। নগদ বিকাশের মতো যে এই যে ওয়ালেট বলে, এটিও কিন্তু তার প্রতিষ্ঠানে পেয়েছেন। অর্থাৎ এই লোভী একটি মানুষ যে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না,
সেই লোকটি বর্তমান ক্ষমতায় থেকে তার সাম্রাজ্য বৃদ্ধি করার চেষ্টা করছে, তার ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করছে, সাথে সাথে করিডোর দিয়ে, বন্দর দিয়ে, সেন্ট মার্টিন দিয়ে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। এবং সবচেয়ে ব্যাপারটি লক্ষণীয়, যে তাকে সহযোগিতা করে তারা যখন বিপদে পড়ে তিনি তাদের দিকে ফিরেও তাকান না। যে ছাত্রদের তিনি অভিভাবক মনে করতেন সেই ছাত্রদের তিনি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর না করলেও তার কিছু আসে যায় না। যে ছাত্র জুলাই যোদ্ধাদের তিনি মনে করতেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা তথাকথিত এনে দিয়েছে, তাদেরকে কিন্তু পিটিয়ে কালকে সংসদ ভবন থেকে বের করে দিয়েছে, কার কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। যখন সুবিধা পাচ্ছে বিএনপি কে সাথে নিচ্ছে, যখন সুবিধা পাচ্ছে জামাতকে সমর্থন করছে। ডক্টর ইউনূস খেলছে এবং যখনই দেখছে বিপদে পড়ে যাচ্ছে আমি পদত্যাগ করার নাম করে নাটক করছেন। এই হচ্ছে ডক্টর ইউনূস। আর তার সাথে চিটাগং এর এবং এনজিওর যে উপদেষ্টা আছে, এত মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, এত অদক্ষ, এত অর্বাচীন, এত শ্যালো নলেজ সহ উপদেষ্টা বা মন্ত্রীদের বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেন। আর বিদেশিদের এনে বাংলাদেশের যারা 25 বছর 30 বছর যারা দেশের বাইরে, তারা যদি মনে করে বাংলাদেশ বুঝে, তার পরিণতি 6 বার এই জুলাই সনদ পরিবর্তন করতে হয়েছে, এমন কি গেজেট আকারে প্রকাশ করেও পরবর্তীতে চাপের মুখে তাদেরকে পরিবর্তন করতে হয়েছে। তারা একটা জিনিস জানে না, সেটা হচ্ছে জনগণের মনের ভাষা। আমরা হয়তো আওয়ামী লীগ শেষের দিকে জনগণের মনের ভাষা বুঝতে না পারার কারণে আমরা কিছুটা অসুবিধায় পড়েছি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এই লক্ষ লক্ষ নেতা কর্মী, প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি নেতা কর্মী ঘর ছাড়া, দেশের বাইরে কিন্তু খুব বেশি নেতা নাই। আমি সারা পৃথিবী জুড়ে আমি যদি খুব জোর করে বলতে পারি 2000, খুব বেশি হলে 2000 ম্যাক্সিমাম, আমি যে কাউকে হিসাব দিয়ে বলতে পারবো। আর জেলখানায় আছে কয়েক হাজার। এর বাইরে কিন্তু সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশেই আছে। সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়া সেটা বাংলাদেশে চলবে না। এর ইতিহাস কিন্তু শুনলাম যে নির্বাচন নাকি আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হবে। এটা বিএনপি 96 এর 15 ফেব্রুয়ারিতে করেছিল, তারা বুঝেছে কতদিন ক্ষমতায় থাকা যায়। এটা জেনারেলের সাথে 88 করেছিল, তিনি জানেন কতদিন ক্ষমতায় থাকা যায়। সুতরাং সংখ্যাগরিষ্ঠ জনগণকে বাদ দিয়ে আর যাই হোক বাংলাদেশের জনগণের সঠিক মতামতের প্রতিফলন ঘটতে পারে না। এবং যেহেতু সঠিক প্রতিফলন ঘটতে পারে না, সুতরাং কোনো কারণে যদি আওয়ামী লীগকে এই অর্ডিন্যান্সের মাধ্যমে যে কার্যক্রম বাতিল করা হয়েছে, কিংবা ওই নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন স্থগিত করেছে, এগুলো যদি উঠিয়ে না নিয়ে নির্বাচন করার অংশগ্রহণ করতে না দেয়, তাহলে অগণতান্ত্রিক পন্থায় 106 ধারাকে বিতর্কিত করে বা পাশ কাটিয়ে এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্তকে যখন প্রধান বিচারপতি কিংবা আরো ইকবাল রহিম সহ বিচারপতিরা সেনা হেফাজতে, তখন তাদেরকে দিয়ে স্বাক্ষরিত ওই অ্যাপিলেট ডিভিশনের বৈধতা কিন্তু ফাঁসির কাঠগড়া পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুতরাং তাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, তাদেরকে অবশ্যই রাজনীতিতে নেগোসিয়েশনের কোনো বিকল্প নাই, সেটার দিকে এগিয়ে আসতে হবে। ঠিক আপনি যে কথাটা বললেন যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী, যুবলীগ কর্মী, ছাত্রলীগ যারা করতো তারা আজকে নির্যাতিত, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে জেল। অথচ আজকে কি হয়েছে, নরসিংদী জেল ব্যাংকে যারা পালিয়ে গেল, যে জঙ্গিরা, যারা বলেছে তারা সশস্ত্র সংগ্রাম করেছে, কে? এই বর্তমান যে সজীব ভুঁইয়া, লোকাল গভর্নমেন্ট যে উপদেষ্টা, সে তো নিজেই বলেছে যে অস্ত্র সশস্ত্র সংগ্রাম করবে সে, তারা রেডি। তাহলে এই অস্ত্রগুলো কোথায়? জামাত ইসলামের নায়েবে আমির বলল ওরা 50 লক্ষ লোক রেডি রাখছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। খেয়াল করেন, that means ওরা already they are organizing their forces in Bangladesh now, একটা ভারত বিরোধী, ভারত বিদ্বেষী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে কাজে লাগানোর জন্য। এবং যে ফোর্সের কথা বললাম, জুলাই আগস্টের মধ্যে যে সংগঠিত যেটা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে ঢুকেছে,
অস্ত্র লুট করা হয়েছে, সমস্ত ক্রিমিনাল রাজাকারদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন তারা বাইরে। জেল খালি হয়েছে আওয়ামী লীগের জন্য, এখন বঙ্গবন্ধুর কর্মীদের জন্য। এখন নাও এই অবস্থায় আওয়ামী লীগের বর্তমান যে নেতৃত্ব, লিডারশিপ ছাড়া তো কোনো সংগঠন চলে না। আপনাদের নেতা তো, মূল নেতা ভারতে, আমরা জানি, সবাই জানি, এটা কোনো গোপন কথা না। এবং অনেকেই একসময় যারা নেতা ছিল, মন্ত্রী ছিল, তারা অনেকেই এখন ভারতে, অনেকে ইউরোপে আছে, অনেকে আমেরিকা আছে, অনেকে কানাডায় আছে। বাট বাংলাদেশের মধ্যে যারা আছে তারা কোনোভাবে সারভাইভ করছে। তাইলে আপনারা কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক যে এখনো বেঁচে আছে, সংগ্রাম করছে, কিভাবে তাদেরকে সংগঠিত করবেন? কিভাবে তাদেরকে আবার নতুন ভাবে সামনে নিয়ে আসবেন? তারা ফাইট দেবে হাউ? প্রথমত, আপনি আসলে ভুল মানুষ নির্বাচন করেছেন আপনার টক শোতে। এই কারণেই বলছি যে আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক কেউ নই, কোন কেন্দ্রীয় কমিটি, এমনকি জেলা কমিটিরও কোনো গুরুত্বপূর্ণ পদে নাই। সুতরাং আমাকে এই প্রশ্ন করাটা আমার মতো করে আমি উত্তর দিতে পারি। হ্যাঁ, আপনার মতো করে কর্মী। আমি মনে করি সামনে যদি রাস্তা বন্ধ হয়ে যায় আর কারো যদি চলার ইচ্ছা থাকে, সে পথ খুঁজে নিতে পারবে। আর আওয়ামী লীগের যখন নেতা কর্মীরা সামনে যদি পথ বন্ধ দেখছে, যেটা এখন ডক্টর ইউনূসের সময়, সেটা তারা পথ খুঁজে নিবে। এবং একটি ব্যাপার আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশে এখন পর্যন্ত সবাই জননেত্রী শেখ হাসিনার অনুগত, তার নির্দেশে অপেক্ষায় অথবা তার নির্দেশে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের এখন না, অনেকদিন ধরে নেতা একজনই, তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এর বাইরে বাংলাদেশের যে দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেলের নেতাকর্মী থাকলে যেটা সুবিধা পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধের সময়, যে তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়ার পরও বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তার সহচরদের দিয়ে, সেরকম শক্তিশালী কিছু আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত দেখতে পাইনি। এটা আওয়ামী লীগের দুর্বলতা। তবে দুর্বলতার সাথে সাথে, দুর্বলতা থাকলে কিন্তু সফলতা আসে অন্যভাবে। সেটি হচ্ছে, দেখেন, এলাকা ভিত্তিক যারা দেশে আছে, অনলাইন প্ল্যাটফর্ম করে তারা কিন্তু সংগঠিত হচ্ছে, তারা কিন্তু বিচ্ছিন্নভাবে মিছিল করছে, তারা কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করছে। কোন দেশে কোন সরকারের এইভাবে পতনের পরে, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, সৌদি ইরাক বলেন, কেউ কিন্তু 11, 12, 10, 9 মাসের মধ্যে রাজপথে তাদের সমর্থকরা নামে নাই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ব্যতিক্রম। তারা কিন্তু নামছে এবং নেমেই যাচ্ছে, এবং ভবিষ্যতে আরো বড়ভাবে নামবে। আর একটা রাজনীতি বা পৃথিবীর যে কোনো জায়গায় শূন্যতা বলে কিছু থাকে না। কেউ যদি শূন্যতা সৃষ্টি হয়, সেই শূন্যতা পূরণ হয়ে যাবে ন্যাচারাল ওয়েতেই। এটা নিয়ে আমাদের খুব একটা দুশ্চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি আসলে মনে করি না। না না, আপনি 75 এর সময় আপনার বয়স কত ছিল? 9 বছর। ওকে, আমি তখন ইউনিভার্সিটিতে। আপনার প্রসঙ্গটা টেনে আমি শুধু এটুকু বলছি, 75 থেকে 79, 80 পর্যন্ত, জোহরা তাজউদ্দিন আসা পর্যন্ত ছাত্রলীগ সংগঠিত করা, আওয়ামী লীগ সংগঠিত করা, আমি কিছু ঘটনা ডিটেইল নাই গেলাম, যেমন কাদের সিদ্দিকীর ভারতে যাওয়া, সশস্ত্র সংগ্রাম, লিফলেট বিলি করা, শেখ মুজিবের তৃতীয় পুত্র বেঁচে আছে শেখ কামাল মরে যাওয়ার পরে। আপনি শামীমের নাম শুনেছেন? আমার মনে হয় যে উপস্থাপক যদি আপনি সব এক্সপ্লেইন করেন, তাহলে যাদের ডেকে নেন তাদের জন্য কথা বলাটা খুবই অসুবিধা। এই জন্য আর একজন উপস্থাপক থাকলে দুইজন হয়তো আলোচনা, আপনার সাথে কিন্তু আমি আলোচনা করতে আসছি মনে হচ্ছে। না না, আমি অনেক লম্বা করে, আমি আসলে সেসব সব নাম জানা আমার পক্ষে সম্ভব হবে না। হয়তো জাতীয় পর্যায়ে আমার বয়স কত ছিল আপনাকে বলেছি, এবং সেই সময় আমাদের কিছু মনে রাখা সম্ভব কিনা সেটা আমি বলেছি। ব্যক্তিগতভাবে আসলে কারো অভিজ্ঞতা থেকে রাজনীতি কিংবা ধরেন দেশীয় পরিস্থিতি বিশ্লেষণের মধ্যে যদি শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়, সেটি কিন্তু সত্যিকার অর্থে সামগ্রিকভাবে সেটি বিবেচ্য নাও হতে পারে।
বলে আমার ধারণা। আমি আই এগ্রি না, আমি কথাটা বললাম, রেফারেন্সটা দিলাম এই কারণে, আজকে যে ফজলুর রহমান যে বিএনপিতে গিয়েছে এবং যে একসময় ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, যে ফজলুর রহমান যে নেতা, বিএনপির নেতা বর্তমানে, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে কথাবার্তা বলছে, আমি রেফারেন্সটা এই কারণে জানলাম, তখন যারা সামনে ছিল, ফজলুর রহমান, ওবায়দুল কাদের, বাদুল চুন্নু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ বা অন্যান্য যারা পরে জোড়া ততদিন সামনে আসছে, এক পর্যায়ে আমরা ছাত্র হিসেবে আমরা সাথে ছিলাম, আমরা গেরিলাদের সাথে কাজ করেছি, গোপনে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা না, ছাত্রলীগের অভিজ্ঞতা থেকে বলছি এবং আওয়ামী লীগের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এই জন্যই বললাম, আমি নিজে সাক্ষী, এই আওয়ামী লীগকে আখতারুজ্জামান চৌধুরী বাবু যদি না হতো, এই আওয়ামী লীগ অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে কতটুকু আগায় আসতে পারতো আমার সন্দেহ আছে। এই প্রসঙ্গটা টানে এটুকু বলছিলাম, ইয়াং জেনারেশন যাদের কোনো নাম শুনেন নাই, আপনি একটু রেফারেন্স দিয়েছেন, নেতৃত্ব চলে আসবে, কথা ঠিক, কিন্তু আওয়ামী লীগ কি সেই চিন্তা ভাবনা আওয়ামী লীগের মধ্যে কি ছিল না বা থাকা উচিত না এখন, যে ইয়াং জেনারেশনকে, যাদের বয়স 40, 45, 50, 60, 65, আপনাদের যারা জেনারেশন বা তার আগের জেনারেশন, তাদেরকে কি সামনে আনা উচিত না আওয়ামী লীগের? আবারও এমন প্রস্তুতি করলেন যেটা নীতি নির্ধারকদের করা উচিত ছিল আপনার। আপনি আসলে বললাম তো, চয়েসটা ঠিক হয়নি। What do you feel about that? বাংলাদেশের 47% জনগোষ্ঠীর বয়স 40-এর নিচে। ওকে, সুতরাং আমরা কখনোই তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করতে পারি না, যেমনটি পারি না 50% বেশি মহিলা রয়েছে বাংলাদেশে পুরুষের তুলনায়, প্রায় সমান সংখ্যক বা কিছুটা বেশি, তাদেরকে বাদ দিয়ে। সুতরাং আমাদের ব্যাপারটিকে সামগ্রিকভাবে দেখতে হবে। এবং আপনি দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের সমসাময়িক দলগুলো, পার্শ্ববর্তী দেশ সহ কংগ্রেস হারিয়ে যায়নি, কিন্তু একদম নিভু নিভু করছে। বাংলাদেশে পাকিস্তানের পিপলস পার্টি, তারা হারিয়ে যেতে বসেছিল, কোনোভাবে আবার হারায়নি, কিন্তু হারিয়ে যেতে পারে। বাংলাদেশ কিন্তু ব্যতিক্রম, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা একই সময় বা কিছুটা আগে জন্ম হলেও তারা কিন্তু বাংলাদেশের শক্তিশালী দল হিসেবে এখনো টিকে আছে, এই বিপর্যয়ের মধ্যেও কিন্তু টিকে আছে। সুতরাং তাদের সিদ্ধান্তটি বাংলাদেশ আওয়ামী লীগের উপরে ছেড়ে দেওয়া উচিত। যারা, আপনাকে বলছি না, যারা আওয়ামী লীগের বাইরে আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের পরামর্শটা গুরুত্বপূর্ণভাবে নেওয়া উচিত। তবে নিজের স্ট্র্যাটেজি বাংলাদেশ আওয়ামী লীগের নেওয়া উচিত, এবং অন্য কারো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ ভালো হোক মন্দ হোক অতীতে নেয়নি, ভবিষ্যতে নিবে বলেও আমার ধারণা হয় না। কিন্তু আপনি কি মনে করেন আওয়ামী লীগ একটা ধারার বাইরের যারা এক্সপার্ট আওয়ামী লীগ সম্পর্কে চিন্তা ভাবনা করে, এখন প্রচার প্রচারণা চালাচ্ছে, এই ধরনের একটা গ্রুপ মনে করছে বা কয়েকজন এক্সপার্ট মনে করছে যে আওয়ামী লীগ বর্তমানে সশস্ত্র সংগ্রাম চিন্তা ভাবনা করা উচিত, 75 এর পরে যেটা কাজী সিদ্দিকী বা অন্যান্যরা চিন্তা করেছিল বা চেষ্টা করেছিল? তাদেরকে আমার মনে হয় মানসিকভাবে তারা সম্পূর্ণ সুস্থ কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আওয়ামী লীগের কোন নীতি নির্ধারক না হলেও আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ আছে, আমার অস্বীকার করব না। এবং সেই যোগাযোগ থেকে মনে হয়েছে এই ধরনের কথাবার্তা যারা বলে তারা আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে তারা জাসদ বানানোর চেষ্টা করছে, আওয়ামী লীগকে তারা সর্বহারা পার্টি বানানোর চেষ্টা করছে, আওয়ামী লীগকে তারা জঙ্গি জামাতি বানানোর চেষ্টা করছে, হিজবুত তাহরির বানানোর চেষ্টা করছে। তাদের আসলে সত্যিকার অর্থে ইউএসএইড এর কথা আপনি বলছিলেন, আপনি বিভিন্ন দেশের ডিপ স্টেটের কথা বলছিলেন শুরুর দিকে, তারা যে কে কার এজেন্ট, এইটা অবশ্যই আমাদেরকে মাথায় নিতে হবে। এবং যারা এই কাজগুলো করে, শীর্ষ নেতৃবৃন্দের কোনো সমর্থন বা কোনো ইঙ্গিত আছে কিনা সেটুকু খবর নিতে পারে। তবে যতটুকু আমি জানি, আমি তো পার্টির ইম্পর্টেন্ট কেউ না, যতটুকু জানি পার্টির পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড বা কথা বলার অধিকার কাউকে দেওয়া হয়নি। এবং কেউ কেউ যে কথাগুলো বলছেন তারা নিজ দায়িত্বে বলছেন, সেই টকশোগুলো সে পরবর্তী তারা স্বীকারও করেছেন। সুতরাং কারো ব্যক্তিগত মতামত নিয়ে যদি সে আওয়ামী লীগের উপর চাপাতে চায় তখন আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু সে যদি এসে বলে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত,
তাহলে আমি বলতে পারি এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আপনি যে কথাটা বলেছেন তার রেফারেন্স দিয়ে আমি বলছি, আমি এমন একজনের কথা শুনেছি গত অগাস্টের পর থেকে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশ ছাড়া, ইনস্ট্রাকশন ছাড়া সে ওই লোক কথা বলে না, বা ওই লোক কোনো কথা বলতে বলার অধিকার, দ্যাটস ফাইন। কিন্তু আমার কথা হলো এই সমস্ত রেসপন্সিবল কথাগুলো, যে কথাটাকে আমি আপনাকে বললাম, আমি এটা শোনার পরে আমি রিয়েলি আই এম সরি টু সে আমি প্রচন্ডভাবে হার্ট হয়েছি যে আওয়ামী লীগকে আবার একটা সংকটের মধ্যে ফেলে দেওয়ার জন্য এই কথাটা সামনে আনা হলো কেন? আমি কিন্তু আপনাকে আপনার কথাটি বলেছি, আপনি যে কথাটি বললেন এই কথাটি আপনার বলার আগে আমি বলেছি, এবং এই কথা বলেছি। আপনি এই যে আজকে কথা বলছেন, আপনি তো ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচিত চিটাগাং চাকসুর জেনারেল সেক্রেটারি ছিলেন সংসদের। আমি দুবারের এমপি ছিলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম ভারপ্রাপ্ত অনেক আগে। জি, তো আমি যে কথাটা বলছি, আমাকে কি নেত্রী ফোন করে বলছে তুমি এই কথা বলবা? কিংবা আপনি যে আজকে কথাটা বলছেন, আপনাকে কি নেত্রী বলেছেন যে তুমি এই কথা বলবা? নো। সুতরাং কেউ যদি এই ধরনের দাবি করে তাদেরকে তাদের মতো চলতে দিন, তবে নজরে রাখুন, খেয়াল রাখুন আওয়ামী লীগের জন্য সর্বনাশ তারা না করে, খেয়াল রাখতে হবে। কিন্তু আওয়ামী লীগ থেকে কি এই ধরনের স্টেটমেন্ট, আমি এই কথাটা এই কারণে বলছি, রিসেন্টলি জামাত ইসলামের নায়েবে আমির যে কথাটা বলেছে যে 50 লক্ষ, খেয়াল করেন, যে আমরা ইয়ুথদেরকে ট্রেনিং দিচ্ছি রেডি টু ফাইট। জামাত ইসলাম কিন্তু অফিসিয়ালি এই কথাটা ওন করে নাই, কিন্তু আওয়ামী লীগ এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো আমি অফিসিয়াল স্টেটমেন্ট। আপনি কিন্তু আবার ভুল করছেন। কথাটা বলেছিল জামাতের আমির, নায়েবে আমির ডক্টর তাহের, অর্থাৎ পার্টির সেক্রেটারি জেনারেল বলেছিল কথাটা। কথাটার গুরুত্ব আছে, এই জন্য জামাত সেটিকে দলীয় ভাবে তাদের মতামত দেওয়ার অধিকার আছে। যে মানুষগুলো কথা বলছে আওয়ামী লীগ দলের সাথে তাদের কি সম্পর্ক? তারা কি আওয়ামী লীগের মুখপাত্র? আওয়ামী লীগ কেন কে সোশ্যাল মিডিয়া কি করবে তার প্রতিবাদ জানাবে? এটা কি বলেন আপনি? এটা সম্ভব? আমি আজকে কি বলছি, আওয়ামী লীগ কালকে সকালে প্রতিবাদ দিবে, আওয়ামী লীগের কি এই কাজ? হ্যাঁ, আমি যদি আওয়ামী লীগের পার্টির সেক্রেটারি হতাম, আমি যদি আওয়ামী লীগের প্রেসিডেন্টের সদস্য হতাম, আমি যদি ভুল কিছু বলতাম, তখন আওয়ামী লীগের দায় দায়িত্ব পড়ে। কিন্তু এইগুলো এরা যারা বলছে তাদের ব্যাপারে কোনো দায় দায়িত্ব নেই আওয়ামী লীগের। কে কি বলছে, কোথায় কি বলছে, আমি কি বলছি, এরা আওয়ামী লীগ কেন দায় দায়িত্ব নিবে? সুতরাং এইটা প্রশ্ন ওঠার কোনো প্রশ্নই আসে না। আমার মনে হয় ঘন্টাখানেক হয়ে গেছে। না, আমি জাস্ট আপনাকে লাস্ট প্রশ্ন, আপনি কি মনে করেন আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত? বাংলাদেশ আওয়ামী লীগ ৭৬ বছর ধরে নির্বাচন করে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল বাংলাদেশে যারা কোনোদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় যায় নাই। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু নির্বাচন ছাড়া কোনোদিন ক্ষমতায় যায়নি। বাংলাদেশে একমাত্র পার্টি, বাংলাদেশের বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে কোনো পার্টির কথা বলেন, যারা ক্ষমতায় গেছে বাংলাদেশের ইতিহাসে, তারা প্রথমে নির্বাচন না করে আসছে, পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল, তারা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, এবং নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের মতামতের প্রতিফলনের ভিত্তিতেই তাদের জনগণের মধ্যে জায়গা খুঁজে পেতে চায়।